সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। সুন্দরবনের 60% বাংলাদেশে অবস্থিত। প্রাণী ও উদ্ভিদ বৈচিত্র্যের দিক থেকেও বাংলাদেশের সুন্দরবন বেশ সমৃদ্ধ। একটি গবেষণা প্রতিষ্ঠানের টিমের সাথে সুন্দরবনের গহীনে অনেক বিষয় সম্পর্কে আমি জেনেছি আর জানাতে চাই আপনাদের। আমার স্বল্পদৈর্ঘ্য এই ভ্রমণের নানান অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব কয়েকটি ভিন্ন ভিন্ন পর্বে। সুতরাং সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আর উপভোগ করুন সুন্দরবনের উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্য এবং এই বনের উপর নির্ভরশীল মানুষের জীবন ও জীবিকা। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরিফিনস উইন্ডোতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আগেই বলেছিলাম আমি একটি গবেষণা টিমের সাথে আছি। তো আমাদের টিমের কয়েকজন মেম্বার হারবারিয়া পয়েন্টের নদীর ওই পারে কিছু নমুনা সংগ্রহ করতে গিয়েছে এবং আমি রেডি হয়েছি আমার ক্যামেরা নিয়ে, ক্যামেরা গিয়ার, আর ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির ক্যামেরা এবং আমাদের ওই টিমের যারা মাটি সংগ্রহ করতে অর্থাৎ মাটির নমুনা সংগ্রহ করতে গিয়েছেন ওনারা নৌকা নিয়ে ফিরলে টিমের বাকি সদস্যরা আমরা ট্রলারে উঠবো এবং আমরা সবাই অপেক্ষা করছি। খুব ভোরে সকাল 6:30 কি 7টা এরকম একটি সময় বেশ কুয়াশাচ্ছন্ন ছিল হারবারিয়া পয়েন্টের একদম নদীর মুখে। নৌকা আসলে আমরা সবাই নৌকায় উঠে বসি। সকালের স্ন্যাক্সের সমস্ত আয়োজন ছিল নৌকাতে। আমাদের চা এবং বিস্কুট এগুলো সব সাথে নিয়ে নেওয়া হয়েছিল। কিছুক্ষণ অপেক্ষা করলাম আমরা, আমাদের টিম মেম্বার যারা আছে সবাই যারা যেতে চায় তাদেরকে নিয়ে আমরা তাদেরকে নৌকায় নেওয়ার জন্য আমরা ওয়েট করছিলাম এবং ইন দ্য মিন টাইম আমরা বাকি সদস্য যারা নৌকায় উঠে বসেছি সবাই আমাদের মতো করে গল্প গুজবে মেতে উঠেছিলাম। একটি বিষয় বলে রাখা দরকার, সেটা হলো আমার অন্যতম সফর সঙ্গী ছিলেন ব্যাংকার আনোয়ার ভাই। আনোয়ার ভাই খুব উচ্ছ্বসিত ছিলেন এই ট্যুরে এবং উনি ক্যামেরাটা তাক করছিলেন, অর্থাৎ আমাদের এই ভিডিওর পেছনের ব্যক্তিটা হলেন আনোয়ার ভাই। অনেক পরিশ্রম করেছেন, তবে বেশ এনজয় করেছেন সেটা বলাই যায়। ইতিমধ্যে আকলাস ভাই চলে এসছেন, আমরা তাকে রেখেই চলে যাচ্ছিলাম। তো একটা পর্যায়ে উনি হাত তুলে জানালেন যে উনি যাবেন। তো ফিরে এসে আকলাস ভাইকে নিয়ে আমরা পুনরায় রওনা দিচ্ছি। হারবারিয়া খালের প্রান্ত ধরে আমরা মূল রূপসা নদীর বিপরীতে অর্থাৎ হারবারিয়া খালের ভেতরের দিকে আমরা রওনা দিয়েছি, কারণ আজকে এই কুয়াশাচ্ছন্ন পরিবেশে আমাদের এই মুহূর্তের ভ্রমণের মূল বিষয় হচ্ছে ফিশ সার্ভে, অর্থাৎ সুন্দরবনে যে মাছ পাওয়া যায় তার উপর একটি সার্ভে করা। আর সেটার জন্য আমাদের প্রয়োজন মাছ ধরে এরকম কিছু জেলে। তো সহসাই খালের মুখে এরকম কোনো জেলে পাওয়া যাচ্ছিল না, সুতরাং বোঝাই যাচ্ছিল যে আমাদেরকে হয়তো একটু বেশ লম্বা পথ পাড়ি দিতে হবে ফিশ সার্ভের জন্য। এই জেলেদের
দেখা পাওয়ার জন্য। আমরা চলছি এবং হারবাড়িয়া খালের দুই প্রান্তে সুন্দরবনের গহীন অরণ্য। এ সময় ভাটা চলছিল, যে কারণে নদী অনেকটাই উন্মুক্ত ছিল এবং বেশ ভালোও লাগছিল। সেই সাথে আমরা অপেক্ষা করছিলাম কোনো বন্য প্রাণীর যদি দেখা পাওয়া যায়। নদীর পাড়ে নাম না জানা অনেক গাছপালা রয়েছে এবং সব অধিকাংশ গাছই কিন্তু ম্যানগ্রোভ গাছ, এবং এসব গাছপালা ভেদ করে ছুটে চলেছে সুন্দরবনের অসংখ্য নদ, নদী, খাল এবং ছোট ছোট ঝিরি। আমাদের সামনে একটি ছোট খাল চোখে পড়ল। ভাটার কারণে খালের সমস্ত পানি শুষে গিয়েছিল। আরও একটি খাল। আসলে সুন্দরবনের একটা বড় সৌন্দর্য হচ্ছে এই খাল বা নদীগুলো, এবং এই খাল বা নদীর কারণেই সুন্দরবনের অভ্যন্তরে পানি প্রবেশ করে এবং এই পানিতেই বিদ্যমান গাছগুলো বেঁচে থাকে। আমাদের সামনে আনোয়ার ভাই দেখাচ্ছিলেন একটি গাছ। এটার গাছ ছিল, এটাকে স্থানীয়ভাবে বলে নোনা ঝাউ। বেশ বড় একটি গাছ ছিল। নোনা ঝাউ সাধারণত এত বড় পাওয়া যায় না। আরও একটি খাল। এই খালগুলো যেমনি সুন্দর তেমনি অত্যন্ত ভয়ঙ্কর। কেউ বা কোনো জেলে যদি নৌকা নিয়ে ভিতরে প্রবেশ করে জোয়ারের সময় মাছ ধরার জন্য, এবং ভাটার সাথে সাথে যদি বের হয়ে না আসতে পারে, তাহলে তার জীবন শঙ্কায় পরিণত হতে পারে। কারণ সুন্দরবনের সর্বত্রই বাঘের আনাগোনা রয়েছে, এবং এরকম একটি জায়গায় আটকে গেলে সেটা জীবন সংহারী হতে পারে। হারবাড়িয়া খালের এই প্রান্তটা অত্যন্ত আকর্ষণীয় ছিল। আমরা খুব এনজয় করেছি। সত্যি দিগন্ত বিস্তৃত খালের এই চেহারাটা কুয়াশা ভেদ করে যখন বেরিয়ে আসে, তখন বেশ দেখার মতোই ছিল। সুন্দরবন যে কত সুন্দর, এটা বুঝতে হলে সুন্দরবনের এই খালগুলো যদি না ভ্রমণ করেন, তাহলে সুন্দরবনের সৌন্দর্য আসলে আপনার সামনে উন্মুক্ত হয়ে আসবে না, বা এটার সুন্দরবনের সৌন্দর্যটা বোঝা যাবে না। আমরা সবাই সকালের স্ন্যাক্স নিয়ে ফেলেছি ইতিমধ্যেই। সকলেই বেশ তরতাজা চা বিস্কুট নিয়ে মোটামুটি তাৎক্ষণিক আমাদের ক্ষুধা নিবারণ করেছি। আর সেই সাথে অনেকক্ষণ হলো আমরা জেলেদের খোঁজে আমাদের অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। মনে হচ্ছিল জেলেদের দেখা হয়তো নাও পেতে পারি, কারণ কোনো জেলে নৌকাই আমাদের চোখে পড়ছিল না। বেশ অনেকখানি দূরত্ব আমরা পার হয়ে এসেছি, কিন্তু কোনো জেলেদের নৌকা আমাদের চোখে পড়েনি। এই জায়গাটা একটি 3 নদীর মোহনা, মানে 3টা নদী এখানে মিলিত হয়েছে, এবং বোঝাই যাচ্ছিল এই জায়গায় বেশ স্রোতের আলোড়ন হয়। বেশ বিশাল একটা জায়গা। এর মধ্যেই আমাদের নদীর বাঁক পেরোতেই চোখে পড়ল এক জেলের নৌকা। আমাদের টিমের সাথে 2জন বাওয়ালি আছে। তো বাওয়ালি ভাইয়ের পরিচিত একজন জেলে, তিনি ডাক দিয়ে কুশলাদি জিজ্ঞেস করলেন, এবং যেহেতু
উনি মাত্রই জাল, এটাকে খাটা জাল বলে, খাটা জাল খুঁজছেন। সুতরাং এই অবস্থায় ওনার কাছ থেকে যে মাছ পাওয়া যাবে না সেটা মোটামুটি আমরা শিওর হয়ে গিয়েছিলাম। তাই আমরা আরও একটু সামনে এগোনোর সিদ্ধান্ত নেই, যদি আরও জেলে পাওয়া যায়। প্রসঙ্গত আমাদের ওই জেলেই সংবাদ দিয়েছিলেন যে সামনে একজন জেলে আছে নৌকা নিয়ে, এবং কিছুক্ষণ পেরোতে না পেরোতেই আমরা তার দেখা পেয়ে যাই। আমাদের বাওয়ালি বয়াতি ভাই, তিনি এই জেলেকেও চিনেন, তার ইশারাতে জেলে তার নৌকা ঘুরিয়ে দেয়। ওনার কাছ থেকে অল্প কিছু মাছ পেয়েছি, এবং সেই মাছ কি মাছ উনি পেয়েছেন সেই মাছগুলো দেখার চেষ্টা করি, এবং যারা এখানে ফিশারিজ বা মৎস্য বিষয়ে বিশেষজ্ঞ এই টিমে যারা জরিপ করবে, আমি নিজেও তাদেরকে সহযোগিতা করছিলাম মাছগুলোর লোকাল নামগুলো বলে বলে, এবং উনি তার তথ্যগুলো সব সন্নিবেশ করছিলেন, সেই সাথে বিভিন্ন ধরনের মেজারমেন্ট ছিলেন। সুন্দরবনে দিন দিন মাছের পরিমাণ কেন জানি কমে যাচ্ছে, এটা অবশ্য বিভিন্ন জোয়ের কারণেও হয়ে থাকে। সময় যখন ভরা জোয়ার থাকে তখন মাছের পরিমাণ বেশি থাকে, আবার কখনো কখনো এই জোয়ারটা পর্যাপ্ত পানি আসে না, যে কারণে মাছ পর্যাপ্ত পাওয়া যায় না। তো এখন সময়টা সেরকমই একটি সময়, হয়তো এই কারণেই আমাদের এই জেলে ভাই ওইভাবে মাছ পাননি। তারপরে তিনি যে মাছগুলো পেয়েছেন সেগুলোর নাম একে একে বলে আমি সংশ্লিষ্ট ব্যক্তিকে সহায়তা করছিলাম। প্রিয় দর্শক, আমাদের ফিশ সার্ভের যিনি দলনেতা, আমি তাকে একে একে মাছগুলো বলতে যাচ্ছিলাম। পটকা, দাঁতনে, গলদা, অন্যান্য আরো বিভিন্ন প্রজাতির মাছগুলোর নাম এক একে বলে যাচ্ছি। নামগুলো লিপিবদ্ধ করেছিলেন। বেশি মাছ পাওয়া যায়নি, যে কারণে সেটুকুই লিপিবদ্ধ করেছি। আমরা দুই প্রজাতির বিলে মাছ এখানে পেয়েছিলাম। কাঁকড়া, যেটা লোনাপানির কাঁকড়া, এবং এই কাঁকড়াটাই মূলত আমাদের বাণিজ্যিক এভাবে বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি হয়। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা সহ দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় ইতিমধ্যেই এই মাছে কাঁকড়ার চাষ বাণিজ্যিকভাবে শুরু হয়েছে। সেখান থেকে এই কাঁকড়া সংগ্রহ করে বিদেশে রপ্তানি হচ্ছে, এবং বলা যায় কিছু কিছু মাছের রপ্তানির জায়গায় এখন কাঁকড়া প্রতিস্থাপিত হচ্ছে। প্রিয় দর্শক, একটা কথা বলে রাখা দরকার, সেটা হলো আমরা কিন্তু এই হারবাড়িয়া খালের এত ভিতরে প্রবেশ করার বিশেষ অনুমতি নিয়েছিলাম, কারণ অনুমতি ছাড়া এসব জায়গায় প্রবেশ করা দরকার নেই, অপরাধ। সুতরাং যারা পর্যটক হিসেবে আসতে চায় তাদের জন্য এই সুন্দরবনের খালগুলো প্রবেশ করতে হলে বিশেষ অনুমতির প্রয়োজন পড়বে, এবং বন বিভাগ খুলনা
বিভাগীয় কার্যালয় থেকে এই অনুমতি আপনারা পেয়ে থাকতে পারেন। কোনোভাবেই বন বিভাগের অনুমোদন ছাড়া বা অনুমতি ছাড়া সুন্দরবনের অননুমোদিত জায়গায় প্রবেশ করা বা ভ্রমণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখেই আপনাদের যারা ভ্রমণ করতে চান তারা ওইভাবে আসতে হবে। আমরা ফিরছিলাম, পথিমধ্যে সেই জেলে ভাইকে আমরা আবারও দেখলাম। সে তার জালের খুঁটাগুলো তখনও চরে কুপছিলেন। বলে রাখা ভালো, এই জায়গাটা আসলে বাঘের বিচরণ ক্ষেত্র বলা যায়, কারণ এখানে বাঘের আনাগোনা খুব বেশি। আমাদের কাছে প্রতিনিয়তই মনে হচ্ছিল এই লোকটি অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করছেন এবং সম্পূর্ণ একা। সুন্দরবনের এই মানুষগুলোর জীবন জীবিকার তাগিদে যে লড়াই, সে লড়াইটা কাছ থেকে না দেখলে আসলে বোঝা খুব মুশকিল। কতটা প্রয়োজন হলে এরকম ঝুঁকিপূর্ণ একটা জায়গায় একটা মানুষ নিজেকে সঁপে দিতে পারে। যাই হোক, আমরা ফিশ সার্ভে করে ফিরছিলাম। আমাদের সবারই মন মানসিকতা তখন আমাদের লঞ্চ কেন্দ্রিক, অর্থাৎ আমরা ফিরে লঞ্চে গিয়ে সকলের আহার গ্রহণ করব। আমাদেরকে অতিক্রম করে যাচ্ছিল কয়েকটি নৌকো। এরা মূলত আসলে গোল পাতা কাটার অনুমতি নিয়ে তারা খারবেড়িয়া খালে প্রবেশ করেছে। এই দিকটাতে গোলপাতার আধিক্য অনেক বেশি। হঠাৎ করে আমাদের বাওয়ালি ভাই তিনি কিছু একটা লক্ষ্য করলেন এবং তিনি মোটামুটি নিশ্চিত হয়ে বললেন যে কিছুক্ষণ আগে এখানে একটি বাঘ নদী সাঁতরে পার হয়েছে। তো যাই হোক, আমরা সেই দৃশ্যটা বা বাঘের পায়ের ছাপ দেখার জন্য নৌকাটা নদীর কিনারে বেড়াই এবং বাঘের পায়ের ছাপ সত্যি সত্যি দেখতে পাই। মাত্রই বাঘটি এখান থেকে পার হয়ে উপরে উঠে গেছে। তার স্পষ্ট ছাপ রেখে গেছে। আমরা সন্দেহ করছিলাম সম্ভবত বাঘটি আমরা যে জেলে ভাইকে নদীর পাড়ে জাল বুনতে দেখে এসেছি, সম্ভবত তাকে ফলো করেই নদী পার হয়েছে। কারণ বাঘ কিন্তু সরাসরি কাউকে আক্রমণ করে না, একটু পালিয়ে অনেকটা চুরি করে চুপিসারে সেই কাজটি করে থাকে। বাঘ কিন্তু ওপারে পাড়াই এপারে আসছে, এই মাত্র
এ সতর্ক থাকেন ওপার দিয়ে পারাইছে বুঝছে ওনারা ভালো করে বুঝে এ ওপার দিয়া হয়তো খেয়াল করে এবারে আইছে বাঘ পারাইছে এই মাত্র হ্যাঁ এবার আইছে প্রিয় দর্শক, আমরা এই জেলে ভাইকে সতর্ক করে যাচ্ছিলাম। একটা জিনিস খুব লক্ষণীয়, আমরা যতটা আতঙ্ক নিয়ে ওনাকে সতর্ক করার জন্য এসেছি, কিন্তু উনি খুব একটা আতঙ্ক বোধ করলেন না। এটা আমাদেরকে একটু বেশ আশ্চর্যান্বিত করেছে। যেখানে আমরা অনেকটা ভয় পেয়ে তাকে সতর্ক করতে আসলাম, কিন্তু তিনি এটা গুরুত্বই দিলেন না। সত্যি তাদের অসাধারণ জীবনযাপন, বনের সাথে তাদের সম্পর্ক অত্যন্ত গভীর। তারা হয়তো এই বিপদ এটা আঁচ করতে পারেন আগে, সেটা বুঝেই হয়তো তারা এই পথ চলে। তো যেতে যেতেই আমরা নদীর অপর পারে, অর্থাৎ যে পার থেকে বাঘটি নেমে নদীর ওই পারে গিয়েছে, তো যেখান থেকে নেমেছে আমাদের বাওয়ালি ভাই, উনি বললেন যে আমি সেই পায়ের ছাপটিও উনি দেখাবেন, এবং সেটা খুব কাছেই ছিল। সেটা আমরা দেখার জন্য খুব উদ্গ্রীব ছিলাম। বাঘ দেখতে না পারি, অন্তত বাঘের পায়ের ছাপ তো দেখা গেল। খুব গা ছমছম করা একটা পরিবেশ, চারিদিকে নীরব নিস্তব্ধ, শুধুমাত্র আমাদের নৌকার ইঞ্জিনের শব্দ ছড়িয়ে পড়ছিল। তো এরই মধ্যে আমরা সেই জায়গাটাতে চলে এসেছি প্রায়, যেখানটিতে বাঘ নদী পার হয়ে অপর পারে গিয়েছে। বাওয়ালি বয়াতি ভাই তিনি ঠিকই বলেছেন যে এখান থেকে বাঘ পার হয়ে গেছে, এবং সত্যি এক ভয়ঙ্কর পরিবেশ। এই জায়গাটা থেকে সচরাচর যে বাঘ যাতায়াত করে সেটার একটা পরিষ্কার ছাপ লক্ষণীয় ছিল, এবং এখান থেকে নদী পাড়ি দিয়ে নদীর ওই পাড়ে এগিয়েছে। জাস্ট কিছুক্ষণ আগে আমরা কিন্তু এই জায়গাটা পার হয়ে গিয়েছিলাম, তখন পায়ের ছাপ ছিল না, যেটা বাওয়ালি ভাই লক্ষ্য করেছিলেন। আর আমরা ফেরার পথে দেখলাম এই পায়ের ছাপ। হয়তো 2-4 মিনিটের ব্যবধানে আমরা বাঘের এই নদী পাড়ি দেওয়ার দৃশ্যটা মিস করেছি। সুন্দরবনের রাজা, সুন্দরবনের মধ্যে নদীগুলো কিভাবে পার হয় সেটা দেখতে পারলে নিশ্চয়ই আমাদের এই ভ্রমণটা অনেক স্মরণীয় হয়ে থাকতো। যাই হোক, আমরা লঞ্চের দিকে ছুটে চলছি। সুন্দরবনের অন্যান্য খালগুলো আমরা দেখে দেখে সামনে এগোচ্ছিলাম, আর চিন্তা করছিলাম যদি নৌকায় বসে বসেই আবারও কোনো এক বাঘের সন্ধান পাই বা বাঘের দৃশ্য দেখতে পাই, সেই আশায় ছুটে চলছিলাম। সুন্দরবনের এই যে ডাঙা এবং পানি উভয়ই কিন্তু অত্যন্ত বিপজ্জনক। জলে কুমির ডাঙায় বাঘ যে প্রবাদটি অত্যন্ত সমাদৃত, সে
প্রপার্টি কিন্তু সুন্দরবনের জন্য একদম শতভাগ প্রযোজ্য। অর্থাৎ এখানে জলে লোনা পানির কুমির। প্রিয় দর্শক, হারবারিয়া প্রান্তের ফিশ সার্ভিসে কাজকর্মতে বিদায় নিচ্ছি। আর এরপরে হারবারিয়া খালের ঠিক অপর পারে অর্থাৎ নদীর পশ্চিম পারে বিভিন্ন কার্যক্রম নিয়ে আপনাদের সামনে আবারও তুলে ধরব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।